বসুধাকে নিয়ে ঘোষ বাড়িতে আসলো শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্রাবণের জন্য পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে, চারিদিকে বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর তখনই সানায়া বলে, আরে আমরা তো সবাই কাজে ব্যস্ত হয়ে গেছি, হুট করে যদি বৌদিভাই দরজা দিয়ে চলে আসে তাহলে কি করে হবে? সারপ্রাইজটা তো আর সারপ্রাইজই থাকবে না। তার থেকে কেউ একজন যাও, গিয়ে দরজার ওখানে দাঁড়াও। ভেঙ্কি তখন বলে, ঠিক আছে ঠিক আছে, আমি গিয়ে দাঁড়াচ্ছি, সিস আসলেই আমি বলে দেব। এর মধ্যেই রোহিণী তখন বলে, সত্যি ঘরটা কিন্তু দারুণ সাজানো হয়েছে, কি বলিস দা ভাই? তখনই ওম বলে, হ্যাঁ আমারও তো খুব ভালো লাগছে, নে বাকি কাজগুলো ঝটপট করে সেরে ফেল দেখি, বেশি সময় নষ্ট করা যাবে না, এর মধ্যেই ম্যাডাম চলে আসবে। আর তখন অন্যদিকে সানায়া বলে, আমিও সেটাই ভাবছি, বৌদিভাই যে কোথায় গেল, কখন আসবে কে জানে। ওম বলে, আজকাল ও বেশিক্ষণ বাইরে থাকলে না আমার খুব চিন্তা হয়, না জানি আবার কোন বিপদটা আসতে চলেছে। আসলে এত বিপদ শ্রাবণের ওপর থেকে গেছে যে আমার আর ভালো লাগে না। তখনই চলে এসেছিল বৃষ্টি। এরপর সানায়া বলে, তুই যে কি বলিস না, বিপদে ফেলার লোক সেই তো এখন জেলে রয়েছে, তাই কিভাবেই বা বৌদিভাই বিপদে ফেলবে। আর অন্যদিকে তখনই বৃষ্টি বলে, আজকাল শ্রাবণকে নিয়ে এরা বেশিই ভাবছে। শ্রাবণ, তোকে ছাড়বো না, তুই আমার মেয়েকে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছিস। এর মধ্যেই তখন ক্যাব এসে গেছে। আর তখনই দেখা যায় ভেঙ্কি এসে বলে, আরে সিস এসে গেছে, সিস এসে গেছে। তখনই দাদুভাইকে নিয়ে এসেছে সানায়া। আর এরপর যখন বৌদিভাই ঘরে আসবে তখনই লাইটসগুলো অফ করে দিয়েছে। এরপর যখন এসেছে পুরো অন্ধকার, আর যখনই শ্রাবণ আসে তখনই লাইটগুলো জ্বালিয়ে দিতেই খুব সুন্দরভাবে শ্রাবণ চমকে যায় আর বলে, বাহ, তোমরা তো দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছো, আমার তো খুব ভালো লাগছে গো, খুব ভালো। এরপরেই ওম বলে, তোমার পছন্দ হয়েছে শ্রাবণ? শ্রাবণ তখন বলে, পছন্দ হবে না আবার, দারুণ সুন্দর পছন্দ হয়েছে, আমার তো চোখই সরছে না এখান থেকে। আচ্ছা মিস্টার ঘোষ, আপনি পারেনও বটে, এত কিছু আয়োজন করার কি ছিল? দাদু তখন বলে, ও মা, কেন করব না? তোমার জন্য এটুকু করতে পারবো না সেটা কখনো হয় নাকি? কত সুন্দর আয়োজন করেছি সেটা তো বলো। তখনই দাদু কথা শুনে শ্রাবণ বলে, সত্যি খুব সুন্দর আয়োজন হয়েছে, তোমরা যেমন আমাকে একটা সারপ্রাইজ দিয়েছো, আমিও তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো, যেটা দেখলে তোমাদের ভালো লাগবে। দাদু বলে, তাই কি নাদবো? এরপরে নিয়ে এসেছে বসুধাকে আর বলে, আমি একজনকে নিয়ে এসেছি, দাঁড়াও তোমাদের সামনে আনছি। এই বলেই বসুধাকে নিয়ে এসেছে। আর বসুধাকে দেখার পরেই তখনই ওমের একটু অন্যরকম লাগে, কিন্তু বসুধা এখনও সেই মাথায় ঘোমটা দেওয়াই রয়েছে। দাদু তখন বলে, এটা কে নাদবো? তখনই শ্রাবণ বলে, এটা হচ্ছে আমার মণিমা, আমি যার কাছে গান শিখতাম আরতি দিই, তার গুরুমা আর আমারও গুরুমা। তখনই শ্রাবণের কথা শুনে রোহিণী বলে, ও আচ্ছা আচ্ছা। আর তখন চলে এসেছে বৃষ্টি, এসে বলে, ওনার ঘোমটা দেওয়া কেন, মুখে মুখ দেখা যাচ্ছে না কেন, নিশ্চয়ই কোনো মানে কিছু একটা আছে। শ্রাবণ তখন বলে, দিদি তুই আবার এসব কবে থেকে বলতে শুরু করলি রে? তোর তো একটু হলেও বিবেক বিবেচনা ছিল, এখন তো দেখছি সেটাও নেই। তখন বৃষ্টি বলে, এ শ্রাবণ, তুই শুধু শুধু আমাকে অপমান করিস কেন বলতো, বিনা কারণে? হ্যাঁ, অপমান করছিস কেন আমাকে, কি চাইছিসটা কি তুই? তখনই শ্রাবণ বলে, তুই হুট করে আমার মণিমাকে এইরকমভাবে অপমানের কথা বলছিস কেন, সেই জন্যই তোকে বারণ করলাম। এরপর বৃষ্টি তখন বলে, এইরকমভাবে আজকাল তো কাউকে ঘোমটা দিতে দেখা যায় না, সেই জন্যই বলছিলাম আর কি, ওনার মুখটা একটু দেখতে ইচ্ছে করছে। তখনই বসুধা মনে মনে বলে, এক সন্তানকে আমি হারিয়ে এসেছি, দুই সন্তান আমার সামনেই রয়েছে, কিন্তু তবুও আমি তাদেরকে গিয়ে জড়িয়ে ধরতে পারছি না। পরিস্থিতি আমাকে এমন জায়গায় নিয়ে এসেছে, কি করব কিছুই বুঝতে পারি না। তখনই দাদু বলে, আচ্ছা তুমি একটু শান্ত হও বৃষ্টি, এরকম করছো কেন? আর এরপর শ্রাবণ বলে, ওনার একটা শর্ত আছে, ওনার শিষ্যা না হলে বা শিষ্য না হলে উনি কাউকে মুখ দেখান না, বুঝতে পেরেছিস? আশা করি এবার আর তোর কোনো কনফিউশন নেই। বৃষ্টি তখন বলে, এ আবার কেমন, আমি তো কোনোদিন এরকম কিছু শুনিনি। শ্রাবণ তখন বলে, তুই যে সব কিছু শুনবি তেমনটা তো কোনো ব্যাপার না, তাই না? এর মধ্যেই ওম তখন বলে, শ্রাবণ তুমি ওনাকে ভেতরে নিয়ে এসো। এরপরে ওম নমস্কার করতে গেলে বসুধা বলে, নমস্কার করো না বাবা। ওম তখন বলে, কেন, আমি কি কিছু ভুল করলাম? তখনই বসুধা বলে, না না, তুমি কোনো ভুল করোনি, আসলে আমার তো অসুখ চলছে, তার জন্যই তোমাকে বারণ করলাম। সবাই তখন চমকে গিয়ে বলে, অসুখ? এরপরই শ্রাবণ বলে, ও আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি, মণিমা সদ্য তার ছেলেকে হারিয়েছে, তার ছেলে মারা গেছে, সেই জন্যই অসুখ। তখন শুনে ওমের খুব খারাপ লাগে আর বলে, তাতে কি হয়েছে, আপনার আরেক ছেলে তো আছে, ধরে নিন আমি আপনার ছেলে। কথাটা শোনার পরেই বসুধা খুব খুশি হয় আর বলে, ধরে নেওয়ার দরকার নেই ওম, তুমি যে আমার নারী ছেড়া ধন। এর মধ্যেই দাদু বলে, নাতবউ তুমি ওনাকে ভেতরে নিয়ে যাও, ওনার শরীরের অবস্থা মনে হচ্ছে ভালো না, ওনার একটু বিশ্রামের প্রয়োজন।
তখনই শ্রাবণ বলে, হ্যাঁ দাদু, আমি নিয়ে যাচ্ছি। আর তোমরা আমার জন্য এত বড় সারপ্রাইজ রেখেছো, আমার সত্যি খুব ভালো লাগছে। তখন ওম বলে, সেটা ঠিক আছে, তুমি যাও আগে, ওনাকে নিয়ে ভেতরে যাও। এরপর বৃষ্টি মনে মনে বলে, রহস্য তো কিছু একটা আছে, যেটা আমি বুঝতে পারছি না। সেটা আমাকে বুঝতেই হবে, যেভাবেই হোক না কেন। আমাকে জানতে হবে এই মহিলাকে, আর কোথা থেকেই বা এসেছে। শ্রাবণ যত যাই বলুক না কেন, আমার খুব একটা ভরসা আর বিশ্বাস হচ্ছে না শ্রাবণের ওপর। তখনই বসুদাকে নিয়ে চলে এসেছে ঘরে। এরপরেই বসুদা তখন বলতে থাকে, আচ্ছা আমাকে একটা কথা বলো শ্রাবণ, কতদিন আর এইভাবে আমাকে রাখবে? একদিন না একদিন তো সমস্ত সত্যিটা সামনে চলেই আসবে, তাই না? শ্রাবণ তখন বলে, যেদিন আসবে আসবে, আপনার ছোঁয়া পাবো, আপনাকে যে এই বাড়িতে আবারও ফিরিয়ে আনতে পারবো, এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আপনি আমার এত কাছে ছিলেন, তা সত্ত্বেও আমি আপনাকে বুঝতেই পারিনি যে আপনি হলেন আমার শাশুড়ি মা, আমার মা। সত্যি বলতে আমি না খুব লাকি যে এখানে আপনাকে ফিরে পেয়েছি আবারও। মানুষ তো একবার সব কিছু হারিয়ে ফেললে দুবারের বার ফিরে নাও পেতে পারে, কিন্তু আমি সত্যি লাকি। এরপর বসুদা বলে, মল্লার চলে যাওয়ার পর থেকে আমার জীবনটা অন্যরকম হয়ে গেল গো। তখন শ্রাবণ বলে, তাতে কি হয়েছে? মল্লার বাবু গেছে, আমাকে কথা আমাকে বলে গেছে আমি যেন আপনার দেখভাল করি, আপনার 2 সন্তানের কাছে আপনাকে নিয়ে আসি। আর আজকে আপনার 2 সন্তান আপনার অনেক কাছে আছে। আস্তে আস্তে একটু একটু করে দেখবেন সব ঠিক হয়ে যাবে। এরপরেই বৃষ্টি লুকিয়ে লুকিয়ে কথা শুনতে থাকে। আর তখনই শ্রাবণ বলে, দিদি তুই দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস বলতো? ভেতরে এসে জিজ্ঞেস করলেই তো হয়। বৃষ্টি তখন বলে, না শ্রাবণ, আমি দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কথা শুনছি না। আসলে এটা তো আমার ঘর, সেই জন্যই আমি এসেছিলাম। এখন দেখছি তুই ওনাকে এই ঘরে নিয়ে এসেছিস। দিন দিন এই বাড়িতে আশ্রিতার সংখ্যা বেড়েই চলেছে। শ্রাবণ বলে, ভুল করছিস, উনি আশ্রিতা নন। আর এই সমস্ত আউফাও কথা না বলিস না, যেগুলো শুনতে ভালো লাগে না। দিনের পর দিন তুই কেমন যেন একটু ব্যবহার করছিস, এত বদলে যাচ্ছিস কেন তুই? তখনই বৃষ্টি বলে, তুই আমার টিকলিকে বিনা কারণে জেলে দিলি, এটা কি তুই ঠিক করলি? শ্রাবণ বলে, তুই যদি ওর কারণগুলো দেখতে না পাস, তাহলে তো বিনা কারণ বলবি। তুই বুঝতে পারলি না কেন আমি ওকে ওইভাবে পাঠিয়ে দিলাম জেলে? আর কবে বুঝবি রে তুই? আর তোর বোঝার দরকার নেই। তুই যেগুলো করছিস না দিদি, সেগুলো খুবই অন্যায় করছিস। দয়া করে আর এই জিনিসগুলো করিস না, বুঝতে পারলি? আর কথাটা শোনার পরেই তখনই বৃষ্টি বলে, আমার মেয়েটাকে ফিরিয়ে দে না শ্রাবণ। শ্রাবণ তখন বলে, টিকলি যে অন্যায় করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে, বুঝেছিস? এই সমস্ত আউফাও কথা আমাকে বলে কোনো লাভ নেই। আর তুই এক কাজ কর, তুই সানায়ার ঘরে যা, তুই ওখানে থাকবি আর মণিমা আজকে থেকে এখানে থাকবে। বৃষ্টি তখন বলে, কেন? আমি কিন্তু এই ঘরে থাকতে পারি, আমার কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমি তো গান ভালোবাসি, প্রবলেম কি আছে? শ্রাবণ তখন বলে, তোকে যেটা বললাম তুই সেটা শোন, তোকে উল্টোপাল্টা কথা শুনতে হবে না, যা বলছি তো সানায়ার ঘরে যা। এরপর বৃষ্টি মনে মনে ভাবে, গন্ডগোল তো কিছু একটা আছেই। কেমন যেন শ্রাবণ দিনের পর দিন বদলে যাচ্ছে আর আমাকে অবহেলা করছে। আর এরপরেই মণিমাকে একা থাকার একটু ব্যবস্থা করে দেয় শ্রাবণ।